কয়েকদিনের মধ্যে ইসি গঠন, প্রয়োজনীয় সংস্কার শেষে হবে ভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। ভারতের কাছে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৪,০০০ কোটি টাকা। ১.৫ দশকের লুটপাটে আরও 2 বছর ভুগবে দেশ, বলছে সিপিডি। পাচারের অর্থ ফেরাতে সহযোগিতা করবে যুক্তরাজ্য। জুলাই হত্যাকাণ্ড প্রমাণের তথ্য যাচাইয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ। গুম খুনের অভিযোগে ট্রাইব্যুনালে শিবির নেতা কর্মীদের 7 অভিযোগ। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী, সমালোচনার মুখে 6 জনকে অব্যাহতি। অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যবস্থা জানালেন কেন্দ্রীয় নেতারা। এবং রমজান সামনে রেখে খেজুর আমদানিতে কমানো হবে শুল্ক। পেঁয়াজ চিনির দাম নাগালে রাখতে তৎপর এনবিআর। স্বর্ণ চোরাচালানে জড়িত এয়ারলাইন্সের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নেওয়া হচ্ছে আহত কাজলকে। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী কাজলকে ইতিমধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ কাজল মিয়া জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আহত হওয়ার পর প্রায় 3 মাসেরও বেশি সময় রাজধানীর নিউরোসায়েন্স হসপিটালে চিকিৎসাধীন ছিলেন এবং এক পর্যায়ে আসলে তাকে দেশে চিকিৎসা দেওয়া সম্ভব না হলে তাকে থাইল্যান্ডে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আসলে আজ রাত 1টার দিকে, অর্থাৎ 12:50 থেকে 1টার দিকে আমরা দেখেছি যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর প্রবেশ গেট দিয়ে আসলে কাজলকে বহনকারী যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি প্রবেশ করেছে। এবং যতটুকু জানা গেছে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হবে। এবং বহরে থাকা যে চিকিৎসক তার সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি যে থাইল্যান্ডের বেস্থানি হাসপাতালে তাকে নেয়ার কথা রয়েছে এবং সেখানে উন্নত মানের চিকিৎসা দেয়া হবে। অর্থাৎ আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে জুলাই অভ্যুত্থানের শুরু থেকেই এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাজল মিয়া সেই অভ্যুত্থানের শুরু থেকেই আসলে অংশ নিয়েছিলেন এবং সেই চলমান যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের 5 আগস্ট সকালে লং মার্চে অংশ নিয়ে তিনি আসলে গুলিবিদ্ধ হন এবং তারপর থেকেই রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। এবং তার পরবর্তীতে আসলে নিউরোসায়েন্স হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া সম্ভব না হলে আসলে তাকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এবং তার পরবর্তীতে আজকে আসলে এখানে অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। এবং এরই মধ্যে তাকে বিদায় জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন উপদেষ্টাও এসেছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। প্রয়োজনীয় সংস্কার শেষেই হবে ভোট। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে জানিয়ে বলেন, জুলাই হত্যাসহ বিচার হবে 15 বছরের সব অপকর্মের। আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে। এর ফলে সাংবৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে।
তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব, কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে, একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক, জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5 মিলিয়ন মার্কিন ডলারের একটি বরাদ্দ প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে বিশ্ব ব্যাংকে পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি, সকল প্রকার সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আপনাদেরকে একটা মজবুত অর্থনীতি দিয়ে যাব। এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে, তার জন্য সর্বমুহূর্তে প্রস্তুত থাকবে। নিত্যপণ্যের দাম কমানো সহ দুর্নীতিবাজদের গ্রেফতার ও পাচারের অর্থ ফেরানোর দাবি সাধারণ মানুষের। সুষ্ঠু নির্বাচন সহ প্রশাসন ও বিচার ব্যবস্থার সংস্কারও চান তারা। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বলেন, শুধু শেখ হাসিনাকে নয়, দেশবিরোধী সব নেতাকে ফিরিয়ে বিচার করতে হবে। প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা 1600 গুমের তথ্য পেয়েছেন। অন্তর্বর্তী সরকার গঠনের 100তম দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্যা পরবর্তী সময়ে বাজারে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। পাড়া মহল্লা, চায়ের দোকানে সবার চোখ টেলিভিশনের পর্দায়। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে নিত্যপণ্য সহ জ্বালানি তেলের দাম কমাতে সরকারের উদ্যোগকে স্বাগত জানান সাধারণ মানুষ। বলেন, বাজার নিয়ন্ত্রণে আরও কঠোর হতে হবে। টাকা তো আমাদের পকেটে কম, বাজার যাই যে দাম বেশি। আমরা গরিব যারা আছি, একটা কিনে আর একটা কিনি না। কম দামের জিনিস হইলে এটা কিনে খাওয়া যায়। তেলের দাম না কমে তাহলে গাড়ি ঘোড়া দিয়ে চলা, এটা এগুলো বাড়ি যায় না। কমলে তো বাস ভাড়া কমবো, তারপরে জিনিসপাতি দেবো ওটার সাথে জড়িত। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য প্রসঙ্গে তারা বলেন, তড়িঘড়ি নয়, নির্বাচনের আগে দেশের প্রশাসন ও বিচার ব্যবস্থাকে সংস্কার করতে হবে। আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো, জালিয়াতি যে না হয়। সুষ্ঠুভাবে নির্বাচন হলে জানে জনগণ ভোট দিতে পারে। হয়রানি এখনো মানুষ ওরকম হচ্ছে, আশা করি এই হয়রানিটা যাতে না হয়। আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। শুধু শেখ হাসিনাকে নয়, দেশবিরোধী সব নেতাকে ফিরিয়ে বিচারের দাবিও জানান অনেকে। দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি তাদের। আমাদের সবাই মনে চাওয়া এটা যে এটা উপযুক্ত আইনের শাসন থাকতে হবে। যদি উনাগো শাসনটা যদি না বিচার যদি না হয়, তাহলে বাংলাদেশ দীর্ঘ পিছিয়ে চলে যাবে। সাধারণ মানুষ যারা আছে তারা যেন সব জায়গায় গিয়ে, গ্রামে উপশহরে সব জায়গায় গিয়ে তারা যেন সঠিক ন্যায্য বিচারটা যেন পায়। পাচারের অর্থ দেশে ফেরাতে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন সাধারণ মানুষ। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। আগামী 3 মাসের মধ্যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারে গঠিত কমিশনগুলো রিপোর্ট দিতে পারবে। তাদের পরামর্শ অনুযায়ী সংস্কার করে নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। দায়িত্ব নেয়ার পর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় বর্তমান সরকারকে। রোববার সকালে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেয়া 100 দিনের কার্যক্রম উপস্থাপন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী 3 মাসের মধ্যে রাষ্ট্র সংস্কার কাজে গঠিত কমিশনগুলোর রিপোর্টের উপর ভিত্তি করে নির্বাচন দেয়া হবে। রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে আপনারা জানেন 10টি কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনগুলোর সাথে প্রায় নিয়মিতই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা স্টেক হোল্ডার আছেন অন্যান্য তারা কিন্তু নিয়মিত বসছেন। আমরা আশা করি যে গিভেন টাইমলাইনের মধ্যে 3 মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে
সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে। সংস্কারের পরে নির্বাচনে, এটা তো আমরা বারবার বলছি। সরকারের বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। দায়িত্ব নেওয়ার পর সেই পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বলে দাবি তার। 3 মাস আগে আমরা কোন অবস্থায় ছিলাম এবং আজকে কোন অবস্থায় আছি, যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে যে পরিস্থিতিতে আমরা আসলে সরকারের দায়িত্ব পেয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভঙ্গুর অবস্থায়, পলাতক অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে এখন দৃশ্যমান পরিবর্তন হচ্ছে। ক্রীড়া সংস্থাগুলোর সংস্কার করা হচ্ছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, যত বড় ফেডারেশন হোক না কেন দুর্নীতির ব্যাপারে ছাড় দেবে না মন্ত্রণালয়। নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি। বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে, এবং সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে। গত 100 দিনে অন্তর্বর্তী সরকার 86,000-এর বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বলেও জানান তিনি। আমাদের এই তরুণ প্রজন্ম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের বৈঠকের এমন প্রত্যাশার কথা জানানো হয়। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে সরকার রূপরেখা দেবে বলে আশা করেন তিনি। পরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে হস্তান্তর করা হবে ক্ষমতা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাজ্যের প্রথম কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সফর করছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ক্যাথরিন ওয়েস্টকে জানান, গত 16 বছরে দুর্নীতিবাজ রাজনীতিবিদ, অলিগার্ক এবং আমলাদের দ্বারা পাচার হওয়া অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্য সরকার বাংলাদেশকে সহায়তা করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থনের কথা জানান ব্রিটিশ প্রতিমন্ত্রী। এর আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ক্যাথরিন ওয়েস্ট। ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। সাংবাদিকদের ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূসের সরকার রূপরেখা ঘোষণা করবে বলে আশাবাদী ব্রিটেন। রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে বলেও প্রত্যাশা করে যুক্তরাজ্য। I welcome the interim government's determination to build a better democratic future for the people of Bangladesh. We expect Professor Yunus to lay out his vision for how that will unfold, and the UK will seek to support the people of Bangladesh as they move forward in the next phase. এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের আগ্রহ রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে ব্রিটিশ প্রতিমন্ত্রীকে। তারা অনেক জানতে চেয়েছে যে কিভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমিও তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাজ্য $10 মিলিয়ন সহায়তা দেবে বলেও জানানো হয়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করলেই যে দেশে ফ্যাসিবাদ শেষ হয়ে যাবে এর কোনো গ্যারান্টি নেই। রোববার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। ফ্যাসিবাদ কায়েমে ভারতের ষড়যন্ত্রের সমালোচনা করে তিনি বলেন, বিপ্লবী চেতনা ধরে রেখে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। এ সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন ঘোষণার তাগিদ দেন মাহমুদুর রহমান। 2013 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে একটি চরম অত্যাচারী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দিতে পেরেছিল, এবং তারা এটা পেরেছিল কারণ তাদেরকে সহায়তা করেছিল সম্পূর্ণভাবে ভারত। ওই সমস্যার সমাধান করতে হলে আমাদের বিপ্লবের স্পিরিট নিয়ে আমাদের লড়াইটা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশে যাতে আবার কখনো কোনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে তার জন্য লড়াই করা। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে প্রায় 2,85,000 কোটি টাকা। খেলাপি গ্রাহকদের কাছে অর্থ আটকে থাকায় নিজের জমানো টাকা নিতে গিয়ে ব্যাংক থেকে খালি হাতে ফিরছেন অনেক গ্রাহক। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ আদায়ে কঠোর না হলে কাটবে না সংকট।
ব্যাংকে টাকা তুলতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে অনেক গ্রাহককে। খেলাপি ঋণের ভার ও তারল্য সংকটের ফলে এমন পরিস্থিতি জানাচ্ছেন ব্যাংকাররা। এখন ঘুরতেছি, এখন আমার টাকাও দেয় না, আমি যাইতেও পারি না। আমাদের দরকার, কিন্তু আমরা টাকা ওইভাবে পাচ্ছি না। আমাদের ডিপোজিটররা ওনার টাকার মায়ার কারণে ওনার টাকা উনি চাইতে পারেন, কিন্তু উনি অ্যাডভান্স চাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে 2,84,977 কোটি টাকা, যা মোট ঋণের প্রায় 17%। সবচেয়ে বেশি খেলাপি বেসরকারি ব্যাংকগুলোতে। এরপরই তালিকায় আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। বিশেষায়িত ও বিদেশি ব্যাংকগুলোর খেলাপির পরিমাণ তুলনামূলক কম। লুটপাট বন্ধে বাংলাদেশ ব্যাংকের দুর্বল অবস্থানের কারণেই এমন বিপর্যয় বলছেন ব্যাংক মালিকরা। সংকুচিত মুদ্রানীতি ফলো করে মানি সাপ্লাই বাড়াবো না, ওই এক রাস্তা যদি বসে থাকে IMF এর ফর্মুলা নিয়ে দেশকে আরো বিপদে ফেলাইব। ডিপোজিটরের যে আস্থা ওইটাকে প্রতিষ্ঠিত করতে হবে। ওইটা যে পর্যন্ত না প্রতিষ্ঠিত হবে সে পর্যন্ত আপনি ব্যাংক ইমপ্রুভ করতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংক বলছে আগে 6 মাস কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তা খেলাপি হতো। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সেটি কমিয়ে 3 মাস করায় জুনের তুলনায় সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়েছে। মেয়াদি ঋণ 3 মাস থাকলে এটা এখন ক্লাসিফাইড হয়ে যাবে। এটা একটা অন্যতম কারণ যে এই সংজ্ঞার কারণে খেলাপি ঋণ বেশ কিছুটা বেড়ে গিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক খাতে আন্তর্জাতিক মান অনুসরণ করা হবে, যা ঋণ ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এনবিআরের দুর্নীতি ও ঘুষ চক্র থেকে বের হতে চান ব্যবসায়ীরা, আর বাংলাদেশ ব্যাংকে স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠান আখ্যা দিয়ে অর্থনীতিকে শক্তিশালী করতে সংস্কার জরুরি বলে মনে করেন বিসিসিআই। আর সিপিডি বলছে দুর্নীতির কারণে 2 বছর ভুগবে দেশ। স্বপ্নের উত্তরণ। 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে আর মাত্র 2 বছরের অপেক্ষা। কিন্তু হাসিনা সরকার বৈশ্বিক ব্যবসায় প্রতিযোগিতা সূচকে বাংলাদেশকে যে নাজুক অবস্থায় রেখে গেছে, তাতে এলডিসি থেকে উত্তরণের পর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যে, এমনটাই মনে করে গবেষণা সংস্থা সিপিডি। রোববার রাজধানীর ব্র্যাকেন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সংস্থাটি জরিপের তথ্য তুলে ধরে জানায়, আগামী 2 বছর দেশকে সবচেয়ে বেশি ভোগাবে মূল্যস্ফীতি, দুর্নীতি, বেকারত্ব, দারিদ্র, দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড, জ্বালানি সংকট সহ 32টি সমস্যা। We think that we need a regulatory reform commission. That kinds of a commission maybe we consider for changing the regulatory part of the study. এনবিআরের দুর্নীতি ও ঘুষ চক্র থেকে মুক্তি পেতে সংস্থাটির প্রতিটি বিভাগের জন্য আলাদা পলিসি করার তাগিদ দেন ব্যবসায়ীরা। বছরে যে 20-25 লাখ টাকা ঘুষ দেই সেটার কোনো প্রুফ থাকে না, তো ওইটার উপরে আবার আরেকটা 30% আমাকে আবার ফাইন করে দেয় যে ঘুষ কেন দিচ্ছেন, ওইটার জন্য একটা ঘুষ দিতে হয়। এনবিআরকে একটা যদি আমরা ডিফারেন্ট পলিসি দিতে পারি, ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, বন্ড সবগুলাকে, আমার মনে হয় যে কারাপশন 50% কমিয়ে আনা সম্ভব। এই সময় আর্থিক খাত শক্তিশালী করতে রাজনৈতিক সংস্কারের তাগিদ দেন বিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। This central bank has destroyed all the commercial banks. If we want to do reforms, if we want to have a better Bangladesh in the future, the first thing to reform is the politics. আলোচনায় সমাধান দেখছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফা সিদ্দিকী। But the open question, I think a good question to ask, is do we need another commission just for businesses? Articulate it. I will debate it with you once. If we are convinced, we'll put it up. এ সময় 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চলের লক্ষ্য থেকে সরকার সরে আসছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। We will officially announce how many the number is, but it's কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে সিএমএম আদালতে শুনানি শেষে এই আদেশ দেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আবু সাইদ 3 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল রাতে দেশ ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ছাত্র জনতার আন্দোলন চলাকালে 19 জুলাই বিমানবন্দর থানায় হত্যাচেষ্টা মামলার আসামি তিনি। দেশ টিভির এমডি আরিফ হাসান বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোয়ের সাধারণ সম্পাদক। উনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, ওইখানে আপনাকে পুলিশ গ্রেফতার করে আজকে বিজ্ঞ আদালতে কোর্টে আনেন। আমরা সরকারি পক্ষে রিমান্ডের পক্ষে বলি, আর আসামি পক্ষের লোকেরা রিমান্ডের প্রার্থনা করে
রিমান্ডের প্রার্থনা করে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ডের কথা শুনে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। জুলাই আগস্ট গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সাবেক এই সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে তাকে পাঠানো হয় কারাগারে। গত 12 নভেম্বর প্রসিকিউশনের আবেদনে জিয়াউল হককে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় বিশেষ ট্রাইব্যুনাল। সেদিন চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল আহসানের গণহত্যায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্তে পাওয়া তথ্য যাচাইয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 16 আগস্ট তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। গুম করে নির্যাতন, পরে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয় শিবির কর্মী আলমগীরকে। আরেক কর্মী আব্দুল করিমকে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যায় আইন শৃঙ্খলা বাহিনী। দুজনই এমন অভিযোগ তুলে বিচার চাইলেন ট্রাইব্যুনালে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের আমলে গুম ও নির্যাতনের 7টি আলাদা অভিযোগ দাখিল করে ছাত্র শিবির। আসামি করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর 53 সদস্যকে। পানি খেয়ে যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না, সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো, আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম। শিবির কর্মী সাইফুল ইসলাম তারেককে বাসা থেকে তুলে নিয়ে যায় র্যাব। 50 দিন আটকে রেখে চালানো হয় অকথ্য নির্যাতন। এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যায় তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। আমি তখন ইন্টার পরীক্ষা দিচ্ছিলাম, আমার ইচ্ছা ছিল আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার সেই ইচ্ছাটা আর পূর্ণ হলো না। তার মতো আওয়ামী লীগের আমলে গুম করে নির্যাতন করা হয় শিবিরের আরেক সদস্য রুহুল আমিনকে। 3.5 মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল, এবং 24 ঘন্টায় আমাদের এখানে প্রায় 200 ভোল্টের বাল্ব বাতি যেটা জ্বালানো হতো, কোনো আলো বাতাসের ব্যবস্থা ছিল না। শুধু তাই নয়, তুলে নিয়ে যাওয়ার পর নির্যাতন করে মৃত ভেবে ফেলে দেওয়া হয়, পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পঙ্গু করে দেওয়া হয় 4 জনকে। ওনারা অনেকক্ষণ পিটাইছে, পিটানোর পর মনে করছে যে মারা গেছে। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। স্পাইনাল কর্ড ইনজুরি, আমার বুক থেকে 2 পায়ে এখনো বস। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল, আমি তাদের একটা বিচার চাই। গুম, নির্যাতন ও নিখোঁজ এমন শিবিরের 7 জন রোববার সকালে ট্রাইব্যুনালে এসে অভিযোগ করেন। আলাদা 7টি অভিযোগে আসামি করা হয়েছে 53 জনকে। যারা এখনো মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। এদিকে জুলাই গণহত্যার বিচারের জন্য প্রস্তুত নতুন এজলাস। সংস্কার কাজ পরিদর্শন করেছেন চিফ প্রসিকিউটর। সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হবে আওয়ামী লীগের 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, 1 সচিব ও অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাণ্ডুলিপি পরিবর্তন করে জানুয়ারিতেই প্রাথমিক শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়া হবে বলে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার সকালে সিলেটে বিভাগীয় পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আমরা প্রস্তুতি নিচ্ছি জানুয়ারিতেই বাচ্চাদের বই দেওয়ার জন্য। আপনাদের এই প্রশ্নটার কারণটা হচ্ছে, আমি বুঝতে পারি যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের বইগুলো তৈরি করা এবং ছাপতে দেয়া সেই প্রক্রিয়াটা একটু বিলম্বিত হয়েছে। বইগুলোর ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল, ফলে যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা প্রক্রিয়া চালাচ্ছি, অগ্রসর হচ্ছে। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর, এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা সব বই, বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো। 2024-25 শিক্ষাবর্ষে আবার 7 কলেজের শিক্ষার্থী ভর্তি নেওয়া হলে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বিকেলে মথুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এসব কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে 7 কলেজের জন্য ভবন নির্মাণের বিরোধিতা করেন তারা।
24 এবং 25 যেই শিক্ষা কার্যক্রম শুরু হবে সেই শিক্ষা কার্যক্রম থেকে 7 কলেজের ভর্তি কার্যক্রম তারা করবেন না। এটা হচ্ছে তাদের প্রতি আমাদের আহ্বান। আপনারা অবিলম্বে 7 কলেজকে অধিভুক্ত বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং যদি আপনারা অবিলম্বে এই সিদ্ধান্ত না নেন তাহলে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্ট এখন পরীক্ষা চলমান রয়েছে সেই পরীক্ষা যদি শেষ হয় তাহলে হচ্ছে আমরা পরীক্ষা শেষে অবশ্যই কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। 30 নভেম্বরের মধ্যে সরকারি চাকরিতে বয়সসীমা 35 বছর বাস্তবায়নের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে 24 নভেম্বর শাহবাগে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। সরকারকে বার্তা দিতে চাই যে এই 35-37 যে সিদ্ধান্ত আপনারা নিজেরাই নিয়েছেন যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন হবে না এবং এই যে 47তম বিসিএস সার্কুলার আসতেছে এই 30শে নভেম্বরের মধ্যে আমরা চাচ্ছি এই 30শে নভেম্বরের যে সার্কুলার 47তম বিসিএস সার্কুলার এই সার্কুলারের মধ্যেই এই 35 এবং 37 বাস্তবায়ন হতে হবে। সামনে 24শে নভেম্বর বেলা 11টার সময় শাহবাগে আমরা এই চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য প্রোগ্রাম করব। রমজান সামনে রেখে খেজুরের আমদানি শুল্ক কমানো হবে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান আব্দুর রহমান। রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় স্বর্ণ চোরাচালানের সঙ্গে কোনো এয়ারলাইন্স জড়িত এমন প্রমাণ পাওয়া গেলে রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। স্বর্ণ চোরাচালানের ক্ষেত্রে অনেক সময় দেশের বিমানবন্দরগুলো ব্যবহার হচ্ছে। বিমানে করে আনা এসব অবৈধ স্বর্ণ ও চোরাচালানকারীরা শুল্ক বিভাগের হাতে ধরাও পড়ছে। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস এলাকায় যাত্রী সেবা হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে রাজস্ব বোর্ড চেয়ারম্যান হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব বিমানে করে স্বর্ণ চোরাচালানের প্রমাণ পাওয়া যাবে তাদের রুট পারমিট বাতিল করা হবে। যে সকল এয়ারক্রাফটের বডির ভিতরে করে স্বর্ণ চোরাচালান হয় একেবারে আলাদা করে মেকানিজম করে সেগুলোর দায় দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট এয়ারক্রাফট অথরিটিকে নিতে হবে। যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফটগুলোকে আমরা নিষিদ্ধ করব। এদিকে আগামী রমজানে খাদ্যপণ্যের দাম সহনশীল রাখতে খেজুর সহ অন্যান্য নিত্যপণ্যের উপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। আমরা খেজুরের উপরে অনেক হাই ডিউটি আছে। আমাদের দেশে প্রচুর খেজুর এখন কনজাম্পশন হয়, বিশেষ করে আমাদের রোজার সময় এটা অত্যন্ত নিত্য প্রয়োজনীয় একটা পণ্য। খেজুরের ডিউটিও আমরা প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিয়েছি। বিমানবন্দরে যাত্রী সেবা নিশ্চিত করতে যাত্রীদেরও অধিকার সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, শিগগিরই রাজস্ব বোর্ড পুরোপুরি অনলাইন নির্ভর সেবা দিবে। মুহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। অনলাইন ও অফলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় 1 মাস বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বিভিন্ন পেশার করদাতাদের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে 4.25 লাখ করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। চলতি বছর ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার সরকারি বেসরকারি চাকরিজীবীদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বিভিন্ন ক্যাম্পে বসবাসকারীদের মর্যাদাপূর্ণ ও স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত উর্দুভাষী জনগোষ্ঠী। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এক সংলাপের আয়োজন করে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু। তারা দাবি করেন, বাংলাদেশি নাগরিকত্বের স্বীকৃতির 16 বছর পরেও স্থায়ী পুনর্বাসনের সুরাহা হয়নি। এ সময় তারা ক্যাম্পে বসবাসকারীদের আবাসন সমস্যা, জোরপূর্বক উচ্ছেদ ও নাগরিক নানা অসুবিধার কথা তুলে ধরে অন্তত 2% জমি দিয়ে পুনর্বাসনের দাবি জানান। ভারত সরকারের সবুজ সংকেত না পাওয়ায় আসন্ন কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার মেলার আয়োজকরা সংবাদ সম্মেলনে এই কথা জানান। এদিন বইমেলার থিম কান্ট্রি জার্মানির লোগো উন্মোচন করা হয়। 28 জানুয়ারি সল্ট লেকে বসছে কলকাতা আন্তর্জাতিক বইমেলার 48তম আসর। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজক সংস্থা ওয়েস্ট বেঙ্গল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের ডাকা সাংবাদিক বৈঠকের কারণ ছিল ৪৮তম আয়োজনের নির্ঘণ্ট ঘোষণা, সঙ্গে এবারের আয়োজনের ফোকাল থিম কান্ট্রির লোগো উন্মোচন। প্রতিবছর কলকাতা বইমেলায় বড় প্যাভিলিয়ন নিয়ে দেশের শীর্ষ প্রকাশনীর বই বিক্রি করে বাংলাদেশ। মেলায় সবচেয়ে বেশি ভিড়ও হয় এই স্টলগুলোতে, কিন্তু এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। ঢাকা দিল্লি শীতল কূটনৈতিক সম্পর্কের রেশ মেলায় পড়তে পারে কিনা এমন প্রশ্নের মুখোমুখি হন আয়োজকরা। এখানকার বাংলা বই যেরকম বাংলাদেশে পাঠকরা উৎসুক হয়ে থাকে সেখানকার লেখকের বই যেরকম প্রকাশিত হয় বাংলাদেশে, যারা প্রকাশক তারা যে বইগুলো প্রকাশ করেছেন তারা বেশ কয়েক বছর এখানে আস্তে আস্তে তাদেরও একটা পাঠক তৈরি হয়েছে, তারা সেই জিনিস এখন পেয়ে উঠবেন। গেলবারের আয়োজনে প্রায় ২৭ লাখ মানুষ মেলা প্রাঙ্গণে এসেছিলেন। বই বিক্রি হয়েছিল প্রায় ২৩ কোটি টাকার। আর এই বিপুল সংখ্যক বই এবং জনসমাগমে বাংলাদেশি বই এবং স্টলগুলো ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। তবে এবার মেলায় বাংলাদেশি স্টল না থাকলে এর নেতিবাচক প্রভাব পড়বে কিনা তা নিয়েও ছিল প্রশ্ন। আমাদের কাছে যদি কোনো ডাইরেক্টিভ না আসে আমরা তো এগোতে পারবো না, এগোতে না পারলে বাংলাদেশ আসতে পারবে না। যদি না আসতে পারে তখন সেই পরিস্থিতিতে বাংলাদেশের সাহিত্য তো একটা ভ্যাকুয়াম তো সবসময় থাকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪৮ বার ঘণ্টা বাজিয়ে এবারও মেলার উদ্বোধন করবেন। ২৮ জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। বইপ্রেমীরা বিনামূল্যে মেলায় ঢুকে কিনতে পারবেন তাদের পছন্দের সব বই। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আয়ারল্যান্ডের অর্থনীতিতে বাড়ছে অশনি সংকেত। ট্রাম্প যুক্তরাষ্ট্রে কর্পোরেট কর হার কমানো আর আমদানির উপর শুল্ক আরোপের প্রতিশ্রুতি দেয়ায় আইরিশ রফতানিতে ধস নামতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। এমন খবরে দুশ্চিন্তায় আছেন আয়ারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরাও। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে প্রায় হাজারখানেক মার্কিন প্রতিষ্ঠান রয়েছে। কর্মসংস্থান হয়েছে ৩,৮০,০০০ বেশি কর্মীর। আইরিশ অর্থনীতিতে যাদের অবদান ৪১ বিলিয়ন ইউরোর বেশি। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম ১০ মাসে ৭৬.৩ বিলিয়ন ট্যাক্স পেয়েছে আয়ারল্যান্ড। এছাড়া যুক্তরাষ্ট্রে এবছর ৪৫.৬ বিলিয়ন ইউরোর পণ্য রপ্তানিও করেছে আয়ারল্যান্ড। তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আয়ারল্যান্ডের অর্থনীতিতে। ট্রাম্প নির্বাচনী প্রচারণায় জানান তার পরিকল্পনা কর্পোরেট করের হার ১৫% নামিয়ে আনা এবং আমদানির উপর ১০ থেকে ২০% শুল্ক আরোপ করা। একই সঙ্গে মার্কিন বেশ কিছু প্রতিষ্ঠান আয়ারল্যান্ড থেকে দেশে ফিরে নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে বড়সড় ক্ষতির মুখে পড়বে আয়ারল্যান্ড। এতে শঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। ট্রাম্প ইলেকশনের আগে যে কথাগুলো বলেছে সে কথাগুলো যদি কার্যকারী হয় তাহলে আয়ারল্যান্ডের অর্থনীতির জন্য ভালো না। ফেসবুক, অ্যাপল, ইন্টেল, মাইক্রোসফট ও গুগলের মতো প্রতিষ্ঠানও রয়েছে আয়ারল্যান্ডে। বিশ্লেষকরা বলছেন রপ্তানি পণ্য সহ তথ্য প্রযুক্তি খাতেও নামতে পারে ধস। ট্রাম্পের প্রস্তাবিত উচ্চ আমদানি শুল্ক নীতি আয়ারল্যান্ডের আইটি খাত এবং রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষত শুল্ক নিয়ে যদি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়। তাই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অর্থনৈতিক অস্থিরতা আয়ারল্যান্ডের আইটি খাতে বড় ধাক্কা দিতে পারে। মার্কিন কংগ্রেসের দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা থাকায় কর্পোরেশন ট্যাক্সের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কার্যকর করতে বেগ পেতে হবে না ডোনাল্ড ট্রাম্পকে। এটিকেই সবচেয়ে বড় ভয়ের কারণ বলছেন আইরিশ অর্থনীতিবিদরা। রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক সম্পর্ক জোরালোর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের মধ্যে প্রায় অর্ধেক প্রেসিডেন্টের পূর্বপুরুষ আইরিশ থাকায় দুই দেশের সম্পর্ক অত্যন্ত মধুর। ট্রাম্প প্রশাসন সেই সম্পর্ক অটুট রাখবে আয়ারল্যান্ডের অর্থনীতিকে শক্তিশালী রেখে, এমনটাই প্রত্যাশা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। দীর্ঘ প্রায় ২ বছর পর আবারও ফোন আলাপ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলচ। ঘণ্টাব্যাপী সংলাপে পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধ ও দেশটি থেকে সেনা সরিয়ে নেয়ার আহ্বান জানান শলচ। অন্যদিকে সীমান্তে ন্যাটোর তৎপরতা বন্ধে জার্মান চ্যান্সেলরের প্রতি আহ্বান জানিয়েছেন পুতিন। তবে দুই নেতার এই সংলাপকে পুতিনের ধূর্ততা বলে মন্তব্য করেছেন জেলেনস্কি।
জার্মানি থেকে বিশ্ব নেতাদের সংলাপের বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। প্রায় 2 বছর পর রাশিয়া ও জার্মানির শীতল সম্পর্কের বরফ গলার সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। ঘণ্টাব্যাপী ফোনালাপে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন দুই নেতা। এ সময় দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধ ও রুশ সেনাদের দেশে ফিরিয়ে নিতে পুতিনের প্রতি আহ্বান জানান শলস। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের সংশ্লিষ্টতা যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী করবে এমন শঙ্কাও প্রকাশ করেন তিনি। তবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা দেওয়ার বিষয়টিও পুতিনকে সাফ জানিয়ে দেন জার্মান চ্যান্সেলর। ফোনালাপে পুতিন জার্মান চ্যান্সেলরকে বলেন, অধিকৃত অঞ্চলগুলোতে রুশ আধিপত্যকে ইউক্রেন মেনে নিলেই যুদ্ধ বন্ধ হবে। একই সঙ্গে রুশ সীমান্তে নেটোর সব কার্যক্রম বন্ধেরও আহ্বান জানান তিনি। ফোনালাপে জার্মানিকে অবন্ধুসুলভ আচরণ থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন পুতিন। অন্যদিকে শলস ও পুতিনের ফোনালাপকে নতুন করে হাজারো সমস্যা সৃষ্টির অজুহাত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসব সংলাপের কারণে পুতিনের বিরুদ্ধে আরোপ করা সব নিষেধাজ্ঞা দুর্বল হয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে দেয়া এক ভিডিও বার্তায় পুতিনকে ধূর্ত বলে কটাক্ষ করেন জেলেনস্কি। দীর্ঘ 2 বছর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জার্মান চ্যান্সেলর ওলাফ শলসের ফোনালাপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই দুই বিশ্বের শক্তিধর রাষ্ট্রপ্রধান যদি কূটনৈতিক তৎপরতায় সত্যিকার অর্থেই বিশ্বাস রাখতেন, তাহলে রুশ ইউক্রেন যুদ্ধ যেমন এড়ানো যেত, তেমনি বেঁচে যেত লাখো মানুষের প্রাণ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মালদ্বীপে শুরু হয়েছে ধালান দ্য ব্রিজ টু ইয়োর ফিউচার 24। দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে 15টি সংস্থার সহায়তায় দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে 2 দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়। মালদ্বীপের ঐতিহ্যবাহী ছুতার কাজ, কিসারুভাদান, ডিফেন্স প্রশিক্ষণ, ফ্যাশন ডিজাইনিং, হসপিটালিটি এবং ট্যুরিজম স্টাডিজের শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শন করেন। এর বাইরেও বিভিন্ন ধরনের পানীয় এবং খাবারের স্টল বসানো হয়। দেখছেন প্রবাসের সময়। খেলার খবর। ক্রিকেট বোর্ড জোড়াতালি দিয়ে চলছে। ক্রীড়া সংস্থাগুলো সংস্কার করে বিসিবিতে নতুন পরিচালক আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিসিবি, বাফুফে ও অন্য যে কোনো ফেডারেশনের অডিট রিপোর্টে গরমিল পাওয়া গেলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব জানান উপদেষ্টা। স্টেডিয়ামের দোকান বরাদ্দের বিষয়ে কমিটির পরামর্শ নিয়ে নতুন করে বণ্টন করা হবে। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের দায়িত্ব নিয়ে ক্রীড়াঙ্গন সংস্কারের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করেছে 100 দিন। দায়িত্ব নেয়ার পর কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আশ্বাসের কতটুকুই বা বাস্তবায়ন করতে পেরেছে। ক্রিকেট বোর্ডের নেতৃত্বে এসেছে পরিবর্তন। ফারুক আহমেদ দায়িত্ব নিলেও পুরোদমে সচল নয় বিসিবি। যুব ও ক্রীড়া উপদেষ্টাও স্বীকার করলেন বিষয়টি। নতুন পরিচালক আনার ব্যাপারেও কাজ চলছে বলে জানান তিনি। দুঃখজনক যে আমাদের স্পোর্টসকে যেভাবে পলিটিসাইজ করা হয়েছে, বিসিবিতে তো কোনো ধারাবাহিকতার ব্রিজ হওয়ার কথা ছিল না। যদি স্পোর্টসে পলিটিসাইজ না করা হতো, বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো, তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো। নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই। তবে ফেডারেশনগুলোর অনিয়ম নিয়ে সোচ্চার মন্ত্রণালয়। বেশ কয়েকটি কমিটি কাজ করছে সংস্কারে। জেলা ও বিভাগীয় সংস্থার দায়িত্বে এসেছেন নতুনরা। আর্থিক অনিয়মে ছাড় দেওয়া হবে না বিসিবি ও বাফুফেকে। নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি। বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে, এবং সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে। যে স্টেডিয়ামগুলোতে যে দোকানগুলো রয়েছে, বারবার হাত বদল হতে হতে সেটার ভাড়া দেখা যাচ্ছে সরকার পায় 7-8 হাজার, কিন্তু আসল ভাড়া 2 লাখের কাছাকাছি। পরিবর্তন আনার জন্য আমরা একটা কমিটি করেছিলাম এনএসসি থেকে। সেই কমিটির প্রস্তাবনা দাখিল হবে বলে আমি জানতে পেরেছি এবং সেই প্রস্তাবনার ভিত্তিতে আমরা
সেগুলোর একটা ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেব। তরুণ উপদেষ্টার সামনে চ্যালেঞ্জ ছিল দায়িত্ব সঠিকভাবে পালন করার। বিগত 100 দিনে নিজের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট হলেও সুযোগ ছিল আরও বেশ কিছু করার। সামনে সুযোগ পেলে সাউথ এশিয়ান গেমস আয়োজন করতে চায় বাংলাদেশ। সাফের ব্যাপারে যেটা বললেন, যদি আমাদের সুযোগ থাকে আমরা অবশ্যই সেই সুযোগ নেওয়ার চেষ্টা করব, কিন্তু যেহেতু এখনো আমাদের ওই ধরনের কোনো অ্যাপ্রোচ কিংবা আলোচনা হয়নি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি আসিফ মাহমুদ দায়িত্ব পালন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েরও। নানা প্রতিকূলতার মধ্যে কাজ করায় ইচ্ছা থাকলেও বেশ কিছু বিষয় উন্নতি আনা সম্ভব হয়নি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আইপিএল খেলাটা স্বপ্ন হলেও এ নিয়ে খুব বেশি উচ্ছ্বাস নেই রিশাদ হোসেনের। তবে পছন্দের দল কলকাতা নাইট রাইডার্স। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান এই লেগ স্পিনার। আসন্ন গ্লোবাল সুপার লিগে পারফরমেন্স দিয়ে সবার নজর কাটতে চান তিনি। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও আগের চেয়ে উন্নতি করেছেন বলে জানান রিশাদ। এদিন গ্লোবাল সুপার লিগ সামনে রেখে শেষ মুহূর্তের অনুশীলন করেছে রংপুর রাইডার্স। নেটে রিশাদের এমন ব্যাটিং তাণ্ডব নিশ্চয়ই স্বস্তি দেবে রংপুর রাইডার্সকে, কেননা টি-20 ক্রিকেটে তো এমনটাই চায় প্রতিটা ফ্র্যাঞ্চাইজি। সঙ্গে বোলিংটাও যদি থাকে ঠিকঠাক তাহলে তো আর কথাই নেই। বর্তমানে টি-20 ক্রিকেটে বাংলাদেশের অন্যতম ভরসা যে রিশাদ হোসেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই তো বিশ্বমঞ্চের লড়াইয়ের জন্য তাকে দলে ভিড়িয়েছে রাইডার্স। এই রিশাদ এবার নাম দিয়েছেন আইপিএলের নিলামে। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে কি ভাবছেন রিশাদ? ইচ্ছা তো সবার থাকে, বাট বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো কোনো কিছু না, তাহলে কষ্ট পাবো না। নর্মালি এরকম আমি চিন্তা করি না কখনো, যেমন বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না, যে নর্মাল থাকার চেষ্টা করি, যে কিছু একটা তো সব কিছু আল্লাহর হাতে। ফেভারিট কলকাতা টিমের ভালো লাগে আর কি। শাহরুখ খান না, আমার কলকাতার সাকিব ভাই খেলছে, লিটন দা খেলছে, তো নর্মাল ভালো লাগে। একটি ফ্র্যাঞ্চাইজি লিগ সুযোগ করে দেয় আরেকটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার। রিশাদ খেলতে যাচ্ছেন গ্লোবাল সুপার লিগে। এই টুর্নামেন্টকে বড় চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন এই লেগ স্পিনার। এখানে ভালো করে অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দুয়ার খুলতে চান রিশাদ। বাংলাদেশের 18 কোটি মানুষের একটা প্রাণ নিয়ে যাচ্ছে আর কি। যেমন বাংলাদেশ টিম বাইরে খেলতে যায়, সেম টাইপেরই আর কি এটা হচ্ছে। তো আশা করবো ইনশাল্লাহ ভালো কিছু হবে। এক জায়গায় ভালো খেললে 2-4 জায়গায় অপরচুনিটি বাড়বে, তো আমি চেষ্টা করবো। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গ্লোবাল সুপার লিগ শেষ করে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন রিশাদ হোসেন। সেই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ রিশাদের কাছে। তাই সুযোগ পেয়ে বোলিং নিয়ে আলাদাভাবে কাজ করেছেন দেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের সঙ্গে। ব্যাটিংয়ের পরামর্শ নিয়েছেন মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে। ওয়ার্ল্ড কাপ শেষ করার পর অনেক কিছু বিষয় নিয়ে কাজ করতেছিলাম, ভেরিয়েশন এবং লাইন লেন্থ। তো আশা করা যায় ইনশাল্লাহ সামনের যে সিরিজগুলো আসবে ভালো করার চেষ্টা। না, উনি অনেকদিন পর ওনার সঙ্গে দেখা হলেন, বলতেছিল যে ভালো হচ্ছে, এটা একটু করে ট্রাই করতে পারো, এই আর কি। আমি ওনার সঙ্গে খেলছিলাম, তো বন্ডিংটা অনেক ভালো। তো আসার পরে কাজ করে ভালো লাগতেছে। তো আশা করবো সামনে খেলাগুলোতে আরও বেনিফিট পাবো। সোমবার গ্লোবাল সুপার লিগ খেলতে দেশ ছাড়বে রংপুর রাইডার্স। এদিন নিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 28 নভেম্বর ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে রাইডার্স। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কয়েকদিনের মধ্যে ইসি গঠন, প্রয়োজনীয় সংস্কার শেষে হবে ভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। ভারতের কাছে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 74,000 কোটি টাকা। 1.5 দশকের লুটপাটে আরও 2 বছর ভুগবে দেশ, বলছে সিপিডি। পাচারের অর্থ ফেরাতে সহযোগিতা করবে যুক্তরাজ্য। এবং জুলাই হত্যাকাণ্ড প্রমাণের তথ্য যাচাইয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ। গুম খুনের অভিযোগে ট্রাইব্যুনালে শিবির নেতাকর্মীদের 7 অভিযোগ। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।